সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। রাষ্ট্রদূত হুমায়ুন কবির আমাদের আজকের অতিথি। কবির ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে যুদ্ধ থামানোর চেষ্টা, দেশে তিনি টাকা নিতেন না, বিশ্বজুড়ে সম্পদের পাহাড়। ইত্তেফাক, যুক্তরাষ্ট্রকে দ্রুত যুদ্ধের মাঠে চান হতাশ নেতানিয়াহু, সারা দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে খোশপাসরা। মানবজমিন, নিঃশর্ত সমাপ্তি নাইলে হামলা চলবে, জেনেভা বৈঠকে দৃষ্টি দুনিয়ার। আর দেশের জন্য যে কোনো ছাড় দিতে রাজি আছি, তারেক রহমান। কালের কণ্ঠ, টাকা পাচার চলছেই, ইরান ইসরায়েল যুদ্ধে নতুন মোড়। আমার দেশ মরা ইভিএম ও টাকা খায়, সিদ্ধান্ত গ্রহণে প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা প্রধান উপেক্ষিত, ট্রাম্পের ইরান আক্রমণের প্রস্তুতি। কালবেলা নারী আসনের সংখ্যা নিয়ে অক্ষ প্রক্রিয়ায় অনৈক্য, আরও ভয়াবহ প্রতিক্রিয়ার হুঁশিয়ারি ইরানের। দেশ রূপান্তর শর্তে আলোচনায় রাজি ইরান, বিদ্যুতে 25,000 কোটি ভর্তুকির সমন্বয়ের চিন্তা। সময়ের আলো, তীব্র হামলায় উত্তেজনা তুঙ্গে, নির্বাচনের সঙ্গ চায় শরিকরা, ভাবছে বিএনপি। খবরের কাগজ, ইরানের আবারও বিধ্বংসী হামলা, প্রার্থী বাছাইয়ে 2 বিষয়ে গুরুত্ব দেবে বিএনপি। আলোকিত বাংলাদেশ, ইরানি হামলায় 8,000 ইসরায়েলি বাস্তুহারা, রোহিঙ্গাদের ঠেলে দিচ্ছে ভারত, বিপক্ষে বাংলাদেশ। দিনকাল, দেশের জন্য যে কোনো ছাড় দিতে রাজি আছি, হতাশ নেতানিয়াহু, সমঝোতা করতে ইরানকে অনুরোধ যুক্তরাষ্ট্রের। করতোয়া পাল্টাপাল্টি হামলা, হুমকি অব্যাহত, কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত। আজকে 8ম দিন চলছে, 8ম দিনেও একই শিরোনাম। তাই এটা তামাম দুনিয়াতেই, বাংলাদেশেও তাই। তখন সর্বশেষ যেটা দেখছি যে খবরে যে একটা নতুন মোড় নিতে যাচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ যে পরিস্থিতি, নতুন মোড়, বিশেষ করে জেনেভা একটা আলোচনা হতে যাচ্ছে। আর বিশ্ব নেতাদের মধ্যে প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও কিন্তু রাজনৈতিক একটা প্রতিক্রিয়া আছে, বিভেদ তৈরি হয়েছে তাদের নীতি নির্ধারকদের মধ্যে। আপনি কিভাবে দেখছেন? আপনি বললেন, আমি আপনার সাথে মোটামুটি একমত। তার কারণ হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতর দিয়ে শুরু করি। জি প্লিজ। ট্রাম্প প্রশাসনের মধ্যে ট্রাম্পের রাজনৈতিক ভিত্তি হচ্ছে মেক আমেরিকা গ্রেট এগেইন, যেটাকে মাগা গ্রুপ বলা হয়। এরা হচ্ছে তার রাজনৈতিক শক্তি। মাগারা জেনারেলি কিন্তু এর বিরোধী। তারা বলছে যে আমরা আমেরিকা ফার্স্ট, আমেরিকা গ্রেট করার জন্য তোমাকে ভোট দিয়েছি। তুমি গিয়ে আগে যাদের সমালোচনা করেছো বা মধ্যপ্রাচ্যে গিয়ে আমরা জানমাল নষ্ট করেছি, ওই একই জায়গায় তুমি বা একই পথে হাঁটলে তো হবে না। তারা কিন্তু স্ট্রংলি অপোজ করছে এবং ভেরি ভোকাল। যারা মেগা গ্রুপের লিডার যারা ছিলেন ট্রাম্পের প্রথম থেকেই, তারা কিন্তু বেশ সোচ্চার। তারা বলছেন আমরা এটা চাই না। অন্যদিকে নিউকনস যারা আছে, যারাও সেই 2003 সালে বুশ সাহেবকে ইরাকে নিয়ে গিয়েছিলেন, সেই গ্রুপের লোক কিন্তু এখনো আছেই ট্রাম্প প্রশাসনে। তারা চাচ্ছেন যে ইরানকে এই সুযোগে সামাল দেওয়া যায় কিনা এবং ইরানের পারমাণবিক পুরো কর্মসূচিটাকে বাতিল করা যায় কিনা। যদিও ইসরায়েল প্রথম থেকে বলে আসছিল যে তারা রেজিম চেঞ্জ চান, কিন্তু আজকে নেতানিয়াহু সাহেব বলেছেন যে আমরা এটাকে লক্ষ্যমাত্রা হিসেবে রাখিনি, তবে যদি বাই প্রোডাক্ট হিসেবে আসে সেটা হতে পারে। তার অর্থ হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয় দেশের মধ্যেই, নীতি নির্ধারকের মধ্যেই একটা চিন্তা এখন তৈরি হয়েছে যে রেজিম চেঞ্জ যেটা তারা চিন্তা করেছিল, এখন মনে হচ্ছে যে তারা সেই চিন্তা থেকে সরে আসছে। এখন পারমাণবিক যে বিষয়টা আছে, এখানে 2-3টা আইডিয়া নিয়ে তারা চেষ্টা করছেন। এবং যেটা আপনি বলছিলেন, জেনিভাতে আজকে ব্রিটিশ, জার্মান এবং ফ্রেঞ্চ ফরেন মিনিস্টার প্লাস ইউর যিনি ফরেন পলিসি চিফ, তারা বসেছেন ইরানের সাথে, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে। গতকালই ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনে মার্কিন প্রশাসনের সাথে কথা বলে এসছেন। তারা যেটা বলছে যে এটা মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের আক্রমণের আগের দিন, 2 দিন আগে যেটা হয়েছিল, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব ছিল যে, দুটো প্রস্তাব, যে ইরান জিরো এনরিচমেন্ট, অর্থাৎ ইরান তার আর ইউরেনিয়াম এনরিচমেন্ট করতে পারবে না। আচ্ছা। অথবা সে
অন্য দেশে এনরিচমেন্ট করতে চাইলে অন্য দেশে করবে, তার দেশে না। আচ্ছা, ইরান দুটো প্রস্তাবই নাকচ করে দেয়, এবং সেই নাকচ করার প্রেক্ষাপটে কিন্তু সর্বশেষ প্রয়াস হতো গত শনিবার দিন। তো ইসরায়েল তো শুক্রবার দিনে আক্রমণ করলো। ফলে এখনো আজকে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তারা একটা রিপোর্ট মানে একটা তারা কমেন্ট্রি আজকে বের করেছে, সেখানে আমি পড়ছিলাম, তারাও এইটাই সাপোর্ট করছে। এখন ইরানের জন্য যে বিষয়টা হলো 2-3টা বিষয়। একটা হচ্ছে তার রেজিম রক্ষা করা, অর্থাৎ সরকার টেকাতে হলে তাকে কনসেশন দিতে হবে পারমাণবিক বিষয়ে। এখন সেই কনসেশনটা ইরান কিভাবে দেবে সেটাই বিষয়। যেমন ইরানের দিক থেকে ইরান প্রস্তাব দিচ্ছে যে ঠিক আছে, আমরা আমাদের যেটুকু এনপিটির আওতায় যেটুকু এনরিচমেন্টের সুযোগ আছে 3%-এর মতো, সেটুকু আমরা চাই, ওটা থাকুক, ওটা আমরা আইনগতভাবে পাই, এটুকু থাকবে, এবং আন্তর্জাতিক যারা ইন্সপেক্টর আছে তারা এটাকে মনিটর করবে। এখন আমেরিকানরা বলছে না, নট 3%, 0%-এ তোমাকে আসতে হবে। এই জায়গাটাতেই যদি কোনো একটা কম্প্রোমাইজ পাওয়া যায়, হয়তো বা ইন্টারন্যাশনাল সুপারভিশন যদি আসে, মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো তাতে রাজি হতে পারে। তবে সেটা ইসরায়েলের জন্য খুব সুবিধাজনক হবে না, কারণ ইরানের এখন ঘা খেয়ে ইরানের রেজিম যদি টিকে যায়, তাহলে তারা কিন্তু তাদের এই পারমাণবিক প্রকল্প নিয়ে তারা কোনো না কোনোভাবে এগোবার জন্য এই মুহূর্তে না হলেও পরবর্তীতে এই কাজে তারা হাত দিতে পারে, এই ভয়টা কিন্তু ইসরায়েলের থাকবে না। কিন্তু আমরা এতকাল শুনে আসছি যে তাই ইরানের পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু এখন তো এটা কনফিউশন তৈরি হয়েছে। ইরান কিন্তু কখনোই বলে না, এবং ইরানের যিনি ধর্মীয় নেতা তিনিও কিন্তু বলেছেন যে না, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা পারমাণবিক অস্ত্র করব না, কিন্তু এই পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এটা আমার অধিকার আমি সংরক্ষণ করব। এবং তারা কিন্তু এখনও বলছে যে আমার জাতীয় সম্মানের হানি হয় এরকম কোনো চুক্তিতে, সেটা যুদ্ধ বা শান্তি, কোনো বিষয়ে আমরা সেটা গ্রহণ করব না চাপের মুখে। কথাটা যুক্তিসঙ্গত। তো এখন ইরান যে বিষয়টা আলোচিত হচ্ছে না, ইসরায়েলের তো পারমাণবিক অস্ত্র আছে বলে মোটামুটিভাবে জানা যায়, তো ইরানের অস্ত্র নিয়ে এত কথা হচ্ছে, ইসরায়েলের অস্ত্র নিয়ে তো কোনো কথাবার্তা হচ্ছে না। তো ওইটা নিয়েও আলোচনা কিন্তু এখন আমার মনে হয় যে এটা আলোচনা আসা উচিত, টেবিলে আসা উচিত, যে ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে যদি এত ভয় থেকে থাকে, তো ইসরায়েলের হাতে যে পারমাণবিক অস্ত্র আছে, অথবা ইসরায়েলের কাছে আছে, এটা নিশ্চিত 100টার মতো অস্ত্র আছে, সেটা তারা এটা মোটামুটি জানা, মানে যারা এনপিটি সার্কেলে, এই নিউক্লিয়ার নন পলিউশন সার্কেলে কাজ করেন, তারা মোটামুটি জানেন। ইসরায়েল কিন্তু কখনো নাও করে না, হাও বলে না, কিন্তু এটা জানে লোকেরা যে 100টা অস্ত্র তাদের হাতে আছে। তো এখন এই বিষয়টাও তো আলোচনার দাবি রাখে। তো কাজেই ইরানের জন্য খুব ডিফিকাল্ট টাইম, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যদি সামরিক অভিযানে অংশগ্রহণ করে, তাহলে ব্যাপক ধ্বংসযোগ্য হবে, এবং ইরান তখন ডেসপারেট হয়ে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের স্থাপনার উপর হামলা করে, যেটা আমার কাছে অপ্রত্যাশিত মনে হয় না, অথবা যদি কোনো কারণে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে এটা কি বড় সম্ভাবনা আছে। মানে ইরানকে যদি আপনি চাপে নিতে এক জায়গায় নিয়ে যান যেখানে আর কোনো জায়গা নাই, তখন তো ইরান শেষ চেষ্টা হিসাবে করতেই পারে। এখন ধরেন রেজিম টিকছে না, পারমাণবিক কোনো ইনফ্রাস্ট্রাকচার আপনি রাখছেন না, ব্যাপক আক্রমণ হয়ে ধ্বংসযোগ্য হচ্ছে, তখন ইরানের সরকার তো চাপের মুখেও পড়বে, জনগণের দিক থেকেও তো তারা এক ধরনের চাপে পড়বে যে তোমরা কিছু করো, এবং সেই করাটা হতে গেলে ইসরায়েলের সরকার এবং জনগণের মধ্যে দূরত্ব আছে, এটা কি সত্য? ইসরায়েলের ভেতরে তো এই গাজা ওয়ার নিয়েই তো আছে, কারণ গাজা নিয়েও তো যারা হোস্টেজ আছে তাদেরকে ফেরত আনবার জন্য তো যারা তাদের আত্মীয় স্বজনরা বহুদিন থেকে প্রথম থেকে আন্দোলন করছেন, কিন্তু এই ইরান ইস্যুতে সারপ্রাইজিংলি কিন্তু নেতানিয়াহুর পক্ষে জনসমর্থন একেবারে নিরঙ্কুশ বলা চলে, কারণ ইসরায়েলিরা ইরানকে তারা ভয় করে, এবং এটা সেই তাদের ৭৯ সাল থেকে যখন ইসলামিক বিপ্লব হয়েছে তখন থেকে ইরানের সাথে কিন্তু তাদের এই প্রতিদ্বন্দ্বিতা। আর পাশ্চাত্য জগতের সাথে যদি আপনি যান, ইরানের সম্পর্কটা 1953 সালে তেল জাতীয়করণ করার পরে কিন্তু মোসাদ্দেকে ক্ষমতা থেকে 53 সালে সরিয়ে দিল, তারপর থেকে কিন্তু পাশ্চাত্য জগতের সাথে ইরানের প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে।
কিন্তু এই মুহূর্তে কিন্তু ইরানের গোয়েন্দা নেটওয়ার্ক নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠেছে যে তারা তাদের ভিতরে তারা কোনো খবর রাখে না, কোথায় কোথায় কী হচ্ছে না। এই যে সমস্ত মানে যে 9 জন বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে, এটা তো সব ভেতর থেকে হয়েছে। ভেতরে মানে মোসাদ সেখানে সক্রিয় ছিল। ওই তো এখন এটা তো সত্যি কথা যে ইরানের ভেতরে মোসাদ এত সক্রিয়, ইরানের ইন্টেলিজেন্স সেটা ধরতে পারেনি, সেটা নিশ্চয়ই তাদের ব্যর্থতা। আমার কাছে যেটা মনে হয় যে ইরানের সরকার তো বহুকাল ধরে আছে, সে 79 সাল থেকে আজ পর্যন্ত। একটা সরকার বেশি দিন ক্ষমতা থাকলে যেটা হয়, এক ধরনের লেথার্জি চলে আসে, অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে যায়। এবং এবারের ইরানের ঘটনা প্রবাহ দেখে তাই মনে হচ্ছে যে ওখানে শুধু তা না, তাদের টপ জেনারেলসগুলো 20 জন জেনারেলকে সামরিক বাহিনীর বিভিন্ন পর্যায়ের উপরের কর্মকর্তাদের তারা অ্যাসাসিনেট করে ফেলল তাদের বাড়িতে এবং এটা ইসরায়েল খুব বড় ধরনের ইন্টেলিজেন্স সাপোর্ট ছাড়া রিয়েল টাইমে এই কাজটা করা সম্ভব হতো না। এটা থেকে প্রমাণিত হয় যে ইরানের এই গোয়েন্দা সক্ষমতা যে হ্রাস পেয়েছিল এবং তারা হয়তো অতিমাত্রায় আত্মবিশ্বাসী হয়ে পড়েছিল, যেই কারণে এই সুযোগটা ইসরায়েলের নিয়েছে। এবং মোসাদ যে পরিমাণে সক্রিয় ছিল, তারা তো সব খবর জানতো ইরানের ভেতরে কি হচ্ছে, কি ইরানের ওখানকার তাদের মানসিক অবস্থা কি, তারা কি ভাবছে, সব কিছুই তাদের হাতে ছিল। এবং সেই ইরানের সবচেয়ে দুর্বল সময়টাতে কিন্তু ইসরায়েল এই হিটটা করলো। আপনার কি মনে হয় যে আলোচনা সফল হতে পারে? এছাড়া তো আর কোনো রাস্তা নাই এখন। সত্যি কথা বলতে কি, এখন ইরান কিন্তু খুব কুশলী কূটনীতি করার দেশ। কাজেই এখানে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা তফাৎ লক্ষণীয়। এখন ইরান যদি এটাকে ব্যবহার করতে পারে তাহলে একটা স্পেস তৈরি করতে পারে নিজের জন্য। কিন্তু এই নিউক্লিয়ার ইস্যুতে তাদের আমি যেভাবে দেখছি, মানে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, গতকাল জার্মান চ্যান্সেলরের বক্তব্য, আজকে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের যে রিপোর্ট, সবগুলো মিলে আমার কাছে মনে হচ্ছে যে ইরানকে এনরিচমেন্ট ফ্যাসিলিটি তারা দিতে চাইবেন না, সরে আসতে হবে। এবং সেটা কিন্তু চীন রাশিয়ার ভূমিকা কি? চীনারা মুখে মুখে বলছে, রাশিয়ারও বলছে, রাশিয়ানরা তো মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে, চীনারাও ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করার জন্য বলছে। কিন্তু তারা বাস্তব অর্থে খুব সক্রিয় সহযোগিতা ইরানকে তো দিতে পারছে না। এবং পুতিন গতকালই বলেছেন যে ইরানকে এটা হ্যান্ডেল করতে হবে, আমাদের এটার মধ্যে খুব কিছু করার নাই। অবশ্য পুতিন বা রাশিয়ার জন্য তো ইউক্রেন তাদের জন্য বড় ধরনের মনোযোগ আকর্ষণ করে আছে, কাজে সেখানে ইরানের পক্ষে এসে দাঁড়াবার মতো অথবা মার্কিনীদের সরাসরি ফেস করার ক্ষমতা এই মুহূর্তে রাশিয়ার নাই, প্লাস ইরান বোধহয় সেই জায়গায় যেতে আগ্রহী নয়। না, কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে, মানে বিশেষ করে মানে এটা যদি গ্লোবাল ইকোনমির উপরে একটা মস্ত বড় চাপ পড়ছে, সেটা সামাল দিবে কীভাবে? সেটাও তো প্রেসিডেন্ট ট্রাম্পের চিন্তার উপাদান তো এটাও একটা, যে এখানে উনি যাবেন, হয়তো যেতে পারবেন, কিন্তু বেরোবেন কী করে? রাইট। কারণ হোয়াট ইজ ডে আফটার, অর্থাৎ আক্রমণ হয়ে যাওয়ার পরে তো আর, এখন ইরান যদি পাল্টা আক্রমণ করে এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের 40,000 সৈন্য এবং তাদের বিভিন্ন ঘাঁটি এই মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে আছে, এখন ইরানের হাতে যে পরিমাণ ক্ষেপণাস্ত্র আছে অন্তত, তারা যদি এগুলোই মারা শুরু করে এবং সেটা যদি এই স্থাপনাগুলি ধ্বংস করে, তারপরে কি হবে? হোয়াট আফটার দ্যাট? মানে আমেরিকানরা তো বুঝলাম যে তারা ওই ফার্ডো, যেটা তাদের আন্ডারগ্রাউন্ড এনরিচমেন্ট প্ল্যান্ট আছে, সেটা ধ্বংস করলো, আরও কিছু জায়গা ধ্বংস করে দিল। কিন্তু যদি তাদের উপর আঘাত আসে তখন কি করবে? সেটা কিন্তু অনিশ্চিত জায়গা। আপনি কি করবেন ইরানের পরে? মানুষ মেরে ফেলবেন? কত মারবেন? ইরানিয়ানরা যদি আবার মারে, এবং মারলে সেটা প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য তো বিপজ্জনক হবে। যদি মার্কিন ঘাঁটি আক্রান্ত হয়, সৈন্য সামন্ত মারা যায়, তাহলে কিন্তু বিপজ্জনক অবস্থা হবে। এবং আমি মনে করি 1982 সালে লেবাননে, আপনাদের মনে থাকবার কথা, একটা বোমা আক্রমণে কিন্তু প্রায় 282 জনের মতো মার্কিন সৈন্য ওখানে নিহত হওয়ার পরে কিন্তু তখন রেগান সাহেব ছিলেন, তিনি কিন্তু বের করে নিয়ে চলে আসছেন, সমস্ত আমেরিকানদের সোলজারদেরকে উদ্র করে নিয়ে আসছেন। তো কাজেই এইরকম বড় ধরনের আঘাত যদি মার্কিনদের উপর আসে, তখন প্রেসিডেন্ট ট্রাম্পের উপর কিন্তু ভেতর থেকে প্রচণ্ড চাপ তৈরি হবে।
তো কাজে সেইটাও কিন্তু আমার ধারণা তারা ক্যালকুলেশনের মধ্যে নিচ্ছেন যে বিশ্বব্যাপী তেলের দাম তো বাড়ার তেল তো বটেই, আপনি হরমুজ প্রণালী বন্ধ হলে তো 20% গ্লোবাল অয়েল তেল ফ্লো করে, গ্যাস ফ্লো করে এই রাস্তা দিয়ে। এখন সেটা যদি বন্ধ হয় তাহলে তো আপনি তেলের দাম বুঝতে পারেন, তেলের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে। আমাদের মতো দেশগুলোর, আমাদের কেন সকলেরই এখান দিয়ে যে ট্রাফিক আছে সব বন্ধ হয়ে যাবে বা ঘুরে যেতে হবে, এক্সপোর্ট কস্ট বেড়ে যাবে। আমাদের বাংলাদেশের জন্য তো আর একটু বিপজ্জনক হচ্ছে যে আমাদের প্রচুর লোকজন আছে না ওখানে, রেমিটেন্স আসে ওখান থেকে, সৌদি আরব, ইউএই, কাতার, কুয়েত, ওখান থেকে। তো এখানে এই লোকজন যদি ওই অবস্থায়, ওই অঞ্চলে যদি যুদ্ধ অবস্থা হয় বা যুদ্ধ বিস্তৃত হয়, তাহলে তো আমাদের জন্য একটা লক্ষণীয় বিষয় যে আরব ওয়ার্ল্ডে যেটা হয় সাধারণত, আগে যেটা সৌদি আরব নীরব থাকে এই ইস্যুতে, এবার একটু ভোকাল হয়েছে। তারপর তুরস্ক এবং কাতার, তারাও কিন্তু তারা সক্রিয়, তবে তারা প্রকাশ্যে বলছে না। সৌদি আরব প্রকাশ্যে নিন্দা করেছে, অন্যরা প্রকাশ্যে খুব বেশি কথা বলছে না। কিন্তু আমার ধারণা ট্রাম্প প্রশাসনের উপর তারা যেটুকু তাদের প্রভাব আছে সেটা তারা বিস্তার করবে, কারণ তারা কিন্তু বিপদগ্রস্ত হবে। সপ্তম নৌবহর আছে বাহরাইনে, আপনার ইরাকে প্রচুর পরিমাণে মার্কিন সৈন্য আছে, আপনার কাতারে তাদের সবচেয়ে বড়, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বিমান ঘাঁটি আছে। তো এইগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তো ট্রাম্প সাহেবের জন্য জবাব দেওয়া কঠিন হয়ে যাবে। তো কাজেই আমার ধারণা সেজন্যই তিনি হয়তো 2 সপ্তাহ সময় নিচ্ছেন, যাতে করে এর মধ্যে যদি কিছু একটা সমাধান হয়। এবং আমি আন্দাজ করছি, এটা আমার ব্যক্তিগত ধারণা, যে এই 2 সপ্তাহ সময়ের মধ্যে যদি আরেক সপ্তাহ সময় যদি যুদ্ধ চলে, ইরান যে পরিমাণে মিসাইল ইসরায়েলের উপর মারছে, ইসরায়েলের পক্ষে এই ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে টিকে থাকা কিন্তু মুশকিল হয়ে যাবে। তখন ইসরায়েল দুর্বল হলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প সাহেবের জন্য সুবিধা হবে, কারণ তিনি তখন আলোচনার মধ্য দিয়ে একটা সমাধানের পথ খুঁজে পারবেন। কারণ তার উপর কিন্তু এই নেতানিয়াহুর প্রেশার বা নেতানিয়াহুর চাপের কারণেই তিনি কিন্তু এই যুদ্ধে যাওয়ার জন্য মানে যেটুকু এগিয়েছেন সেই পথটুকু পাড়ি দিয়েছেন। তো কাজেই নেতানিয়াহু যদি উইক হয় তাহলে ট্রাম্প সাহেবের জন্য স্পেস তৈরি হবে একটা নেগোশিয়েটেড সেটেলমেন্টে যাওয়ার জন্য। সেই জন্যের মধ্যে একটা প্রচেষ্টা চলছে, আমার তাই থাকে। অনেক ধন্যবাদ। অন্য প্রসঙ্গে যাই। শিওর। কালের কণ্ঠে শিরোনাম হচ্ছে টাকা পাচার চলছে। আপনি জানেন যে সুইস ব্যাংকে দেখলাম একটা খবর দেখেছেন, তো সেটা মানে আমি জানি না, মানে সর্বশেষ মানে শেষ বছরটাতে আগের 24 সালের রিপোর্ট। হ্যাঁ, 24 সালের, কারণ 24 সালের ধরেন জুলাই পর্যন্ত তো তারাই ক্ষমতায় ছিল। এখন জুলাইয়ের পরে বাকি সময়টাতে, এই সময়টা তো আসে নাই হিসাবটা। এই হিসাবটা হলো 24 জুলাই পর্যন্ত। জুলাই তাদের সময় ছিল, তারা তো পাচার তো বহু বছর ধরে চলছিল। কিন্তু এই পাচারের টাকাটা মানে আমরা তো টাকার তো কোনো খোঁজ পাচ্ছি না। এটা গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় বলেছেন 2 দিন আগে। আমার কাছে মনে হয় টাকা পাচার নিয়ে যত বেশি কথা হয়, কিন্তু পাচারের অর্থ ফেরত আনা বাস্তব অর্থে কিন্তু তার চাইতে অনেক কঠিন। তার কারণ হলো এর মধ্যে লিগ্যাল প্রসেস ইনভলভ। সেটা আমাদের দেশের লিগ্যাল প্রসেস, যে দেশে টাকা গেছে সেই দেশের লিগ্যাল প্রসেস, এবং একটা টাকা গিয়ে তোর আলাদা থাকে না, এটা তো ওই দেশের অর্থনীতিতে মিশে যায়। তো ওখান থেকে এটাকে আলাদা করে বের করে এনে ওদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এই টাকা ফেরত আনা, এটা একটা লম্বা প্রক্রিয়ার ব্যাপার। আমার ধারণা গত সপ্তাহেই তো কদিন আগেই দেখলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নরে বলেছেন যারা স্বেচ্ছায় টাকা পয়সা নিয়ে আসতে চাইবে তাদের সাথে এক ধরনের একটা আলাপ আলোচনার সুযোগের কথা তিনি বলছিলেন। মানেটা কি? হ্যাঁ, মানেটা কি? মানেটা হচ্ছে ধরেন আপনি যদি ঘোষণা করেন যে হ্যাঁ আমি নিয়েছি, আমি এটা ফেরত নিয়ে আসবো, তাহলে হয়তো আপনাকে ছাড় দেওয়া গেল বা আপনাকে আর লিগ্যাল প্রসিডিংসের মধ্যে নেওয়া গেল না, এরকম একটা হতে পারে। মানে লাইক ট্রুথ কমিশনের মতো আর কি, বা ওই রকম যেটা হয় আইনি, ওই আপনার কি বলে পেনাল সাইডে, ওইটার বাংলাদেশ ব্যাংকে হয়তো এরকম একটা কম্প্রোমাইজের কথা চিন্তা করছে। কালো টাকা সাদা করার মতো অনেকটা তাই। অর্থাৎ যদি টাকা এসে যায় তাহলে আমাদের লাভ। এই ফর্মুলায় তো টাকা কোনোদিনই আসে নাই এবং আসবার সম্ভাবনাও কম, কারণ যারা টাকা নিয়ে গেছে তারা তো জানে যে তারা এই দেশে আর ফেরত আসবে না, তাদেরকে বাইরে থাকতে হবে। তো বাইরে যদি থাকতে হয় তারা তো টাকা পয়সা ওখানে রাখতে চেষ্টাই করবে। সুইস ব্যাংকে টাকা রাখার পরে যখন মানুষ সূত্রটা জানা যায়,
তারপরেও সরকারগুলো কোনো ব্যবস্থা নিতে পারে না কেন? আইনের কারণে? ওখানকার আইন আর্থিক আইন যেগুলো আছে সে আইনে তো প্রাইভেসি এমন একটা জিনিস যে আপনাকে বাংলাদেশেই তো আপনি একজনের ব্যাংকের হিসাবকে আপনি আরেকজনকে দেয় না, কাজে ওখানেও তাই, আপনি চাইলেই তো দেওয়া যাবে না, কারণ এটা তার ব্যাংক অ্যাকাউন্ট, এটা তাদের ব্যাংকের বিশ্বাসযোগ্যতার একটা ব্যাপার তো আছে। কিন্তু সরকারগুলোও পারে না আর কি। না, সরকারের ওখানে সরকারের ক্ষমতা সীমিত, কাজে সরকার ইচ্ছা করলেই সব কাজ করতে পারে না। সরকার আইনের বাইরে যাওয়ার সক্ষমতা ওই দেশগুলোতে নাই বড় একটা, ওরা সরকারও আইন মেনে চলতে হয়, সেই জন্যই তো আইনের শাসন কথাটা বলি আমরা। শাসন থাকলেন না আইনের শাসন, সেটা এই হলো ব্যাপার। তো সেই জন্য এই অবস্থা চলছে আর কি। আরেকটা হচ্ছে যে বিদ্যুতে যে হেডিং হলো কালবেলাতে, এটা হলো বিদ্যুৎ থেকে ভর্তুকি কমছে তবে দাম বাড়বে না, মানেটা কি? এটা কি আমাদের জন্য ভালো খবর? দাম না বাড়লে তো ভালো খবর, এমনিতেই তো আর দাম কত বাড়বে, ভর্তুকি তো কমছে। এখন সেটা অন্য কোনোভাবে সেটা পোষাবে কিনা আমি জানি না, কিন্তু যেটা বলছেন আপনি, এখন যে এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে তো বাস্তব প্রতিকূলতা দেখতে পাচ্ছি। মধ্যপ্রাচ্যের সংঘাত আমার তেল গ্যাস দুটোর জন্যই কিন্তু আমার জন্য একটা বিপজ্জনক রিস্ক তৈরি করে রেখেছে। তো কাজেই সরকারের সিদ্ধান্ত ইতিবাচক, কিন্তু এটা বাস্তবায়ন যদি সেখানে যুদ্ধাবস্থা খানিকটা প্রশমিত হয় তাইলে হয়তো সেটা সম্ভব হবে, বাট না বাড়াটাই আমি মনে করি ইতিবাচক আমাদের জন্য, সকলের জন্য। হ্যাঁ, সব কিছু মিললে আমাদের জন্য যে অর্থনীতির চাপের মধ্যে আছি আমরা, যেটা সবচেয়ে স্বীকার করতেই হবে। নিশ্চয়ই তেলের দাম বাড়লে তো আরও সব জিনিসের দাম, সব জিনিসের দাম বাড়বে, সব জিনিস। এবং এখানেই খানিকটা স্বস্তি আমাদের এখন আমরা পাচ্ছি যে জিনিসপত্রের দাম আস্তে আস্তে স্থিতিশীল হয়েছে গত রোজার পর থেকেই। চালের দাম বাড়ছে, হ্যাঁ এটাও তো আছে, এখনও তো স্থিতিশীল হয়নি, তো তবে খানিকটা স্বস্তি মিলছে, এটাই বড় জিনিস। সর্বশেষ আর 1 মিনিট আছে হাতে, সেটা হলো বাংলাদেশের ডিপ্লোমেসি কী অবস্থা এই মিডল ইস্টের এই যুদ্ধের? আমরা খুব বেশি কথাবার্তা বলছি না, শুধু আমার ধারণা আমরা আমাদের বাংলাদেশিরা যাতে বিপদগ্রস্ত না হয় সেটা চেষ্টা করছি। হটলাইন খোলা হয়েছে তেহরান মিশন এবং ঢাকায় 2 জায়গাতেই, আর অন্যান্য মিশনগুলো আমার ধারণা তাদেরকে সচেতন করে রাখা হয়েছে বা অ্যাক্টিভ করে রাখা হয়েছে যে যদি যে কোনো পরিস্থিতি হলে সেখানে যেন বাংলাদেশিদের সহায়তা দান করা যায়। তো সেইটুকুই এই মুহূর্তের জন্য আমি মনে করি যে সেটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন, শুভরাত্রি।